আন্তর্জাতিক সপ্তাহ ১ থেকে ৮ই মে ২০২৪। এক সপ্তাহের ব্যবধানে ইউক্রেনের ৪,২৮৭ সেনা নিহত। গত ৭ দিনে রাশিয়ান সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইউক্রেনীয় শক্তি পরিবহন, অবকাঠামো ও সামরিক শিল্প উদ্যোগের প্রায় ২৫টি হামলা চালিয়েছে। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই তথ্যটি। এছাড়াও বিভিন্ন স্থানে সংঘর্ষে ইউক্রেনের ৪,২৮৭ জন সেনা নিহত ও মার্কিন নির্মিত আব্রাহামস ট্যাঙ্কসহ অসংখ্য যুদ্ধাস্ত্র ধ্বংস হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনী গত ৭ দিনে ব্যাটল গ্রুপ ইস্ট এলাকায় ৪৪৫ জন সৈন্য, ১৫টি অটোমোবাইল যান, ১৫টি ফিল্ড আর্টিলারি বন্দুক, ২টি অংস্ক্লভ ও বুকোভেল এডি ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার স্টেশন ও একটি গোলাবারুদ ডিপো, ব্যাটল গ্রুপ ওয়েস্ট অঞ্চলে ৯৭৫ জন সেনা, ৩টি সাঁজোয়া যুদ্ধযান, ২৮টি অটোমোবাইল যান, ২টি গ্রাড MLRS লঞ্চার ও ১৩টি পশ্চিমা তৈরি বন্দুকসহ ৩৭টি ফিল্ড আর্টিলারি বন্দুক, ব্যাটল গ্রুপ ডিনেপ্রো এলাকায় ২১৫ জন সৈন্য নিহত হয়েছে। এছাড়াও ২০টি ফিল্ড আর্টিলারি বন্দুক হারিয়েছে ইউক্রেন, ১০টি সাঁজোয়া যুদ্ধযান, যার মধ্যে 4টি ছিল মার্কিন তৈরি M113 APC, ৪৪টি অটোমোবাইল যান। রাশিয়ান সশস্ত্র বাহিনী 2টি হিমার্স মিসাইল লঞ্চার, রাডারসহ 2টি S-300PT মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছে। এছাড়াও ইউক্রেনীয় বাহিনীর জন্য পশ্চিমা সামরিক যানবাহন বহনকারী একটি ট্রেন ধ্বংস করেছে রাশিয়া। রাশিয়ার সাথে চলমান সংলাপ অব্যাহত রাখতে হবে, মন্তব্য ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো গত রোববার বলেছেন, রাশিয়ার সাথে চলমান সংলাপ অব্যাহত রাখতে হবে। লা ট্রিবিউন দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন, রাশিয়ার সাথে আলোচনার দরজা খোলা রেখে আমরা সঠিক কাজটি করছি। তা না হলে আমরা শান্তি ও নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক শৃঙ্খলাকেও ছেড়ে দিতাম। ম্যাক্রো বলেন, একই সময়ে রাশিয়ার বিষয়ে কৌশলগত দ্ব্যর্থতার নীতি চালিয়ে যাওয়া প্রয়োজন। এপ্রিলের শেষের দিকে প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয়ের বক্তৃতায় ম্যাক্রো বলেছেন, ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার পর ইউরোপকে রাশিয়ার সাথে সম্পর্ক গড়ে তুলতে প্রস্তুত থাকতে হবে। ম্যাক্রো আরও বলেন, প্রযুক্তিগত সক্ষমতা ও রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের স্ট্রাইকিং রেঞ্জ ইউরোপীয় দেশগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। যদি ইউক্রেনের কথা বলা হয়, ইউরোপীয়দের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে, কারণ এই দেশটি আমাদের সীমান্ত থেকে প্রায় ১,৫০০ কিলোমিটার অর্থাৎ ৯৩২ মাইল দূরে অবস্থিত। একথা উল্লেখ করে ম্যাক্রো বলেন, যদি রাশিয়া জিতে যায় তাহলে রোমানিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড আর আমাদের দেশের নিরাপত্তা বিপন্ন হতে মাত্র ১ সেকেন্ড লাগবে। ফরাসি প্রেসিডেন্ট বলেন, রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের শক্তি ও আঘাতের দূরত্ব আমাদের সকলের জন্য হুমকি সৃষ্টি করেছে। রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এর আগে বলেছিলেন, রাশিয়া ইউরোপে কারোর জন্য কোনো হুমকি সৃষ্টি করেনি, বরং ইউরোপে রাশিয়ার জন্য হুমকি সৃষ্টি করছে। ইসরায়েল হবে বাইডেনের দ্বিতীয় ভিয়েতনাম, মন্তব্য সেনেটর বার্নি স্যান্ডার্সের। ইসরায়েল নিয়ে ঢেকি গোলার মতো অবস্থায় পড়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে পথে নেমেছে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। শাস্তির মুখে পড়েও পিছু হটছেন না তারা। এই সমস্ত শিক্ষার্থী পড়াশোনার ব্যবস্থা তারা করে দেবে বলে বার্তা দিয়েছে হুতিরা। শিক্ষার্থী বিক্ষোভ এবং ভিন্ন দেশের যুদ্ধে প্রচুর খরচের প্রশ্নে ভোটের আগে সব মিলিয়ে বেশ বিপাকে বর্তমান প্রেসিডেন্ট। এর মধ্যে ফিলিস্তিনপন্থীদের পাশে দাঁড়িয়েছে সেনেটর বার্নি স্যান্ডার্স। বলেছেন, বাইডেনের ভিয়েতনাম হয়ে উঠতে পারে ইসরায়েল। সরাসরি ৭ই অক্টোবর ইসরায়েল ফিলিস্তিন সংঘাত শুরু হওয়ার পর থেকেই হামাসের পক্ষে পাশে দাঁড়ায় পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন, তার মধ্যে হুতিরা অন্যতম। তারা লোহিত সাগরের আন্তর্জাতিক বাণিজ্য নৌপথে হামলা শুরু করে। গত কয়েক সপ্তাহে আমেরিকার নানা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ফিলিস্তিনপন্থী বিক্ষোভে প্রায় ২,০০০-এরও বেশি গ্রেফতার হয়েছে। শাস্তির মুখে পড়েছে যেসব শিক্ষার্থী, তাদের জন্য ইয়েমেনের দরজা খোলা রয়েছে বলে জানিয়েছে হুতিরা। বার্নি স্যান্ডার্স এক সাক্ষাৎকারে বাইডেনকে তুলনা করেছেন সাবেক প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের সঙ্গে, যিনি ভিয়েতনাম যুদ্ধের সময় শিক্ষার্থী বিক্ষোভের জেরে ১৯৬৮ সালে পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার ইসরায়েল নিয়ে তার অবস্থানের জন্য যুব সম্প্রদায় ও ডেমোক্র্যাটদের বড় অংশের সমর্থন খুঁয়ে বাইডেন হেরে যেতে পারেন বলে আগামী নভেম্বর মাসের নির্বাচনে বলেছেন স্যান্ডার্স। ৩টি শর্তে ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারে সৌদি আরব। সৌদি আরবের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আলোচনা চলছে। সৌদি যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাহলে সৌদিকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে তেল আবিবকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে 3টি শর্ত দিয়েছে রিয়াদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় লেখা এক কলামে এই তথ্য জানিয়েছেন কলামিস্ট থমাস ফ্রাইডম্যান। তিনি লিখেছেন, দুই দেশের চুক্তিতে কিছু শর্ত সাপেক্ষে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিককরণের বিষয় রয়েছে। রিয়াদের শর্ত মানলে এমনটা হবে। সৌদির শর্তগুলো হলো, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার,
পশ্চিম তীরে ইসরায়েল বসতি নির্মাণ স্থগিত এবং ফিলিস্তিন অধিকৃত অঞ্চলের একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য 3 থেকে 5 বছরের একটি রোডম্যাপ প্রণয়ন। তিনি আরও লিখেছেন, ইসরায়েল সৌদি সম্পর্ক স্থাপন হবে যদি শুধুমাত্র সৌদির শর্ত মেনে নেওয়া হয়। চীনের সাহায্যে চাঁদে পাড়ি দিল পাকিস্তানের প্রথম চন্দ্র উপগ্রহ। চাঁদের উদ্দেশ্যে নতুন মহাকাশযান পাঠিয়েছে চীন। শুক্রবার হাইনান প্রদেশটিতে লং মার্চ 5 রকেটের চ্যাং-6 উৎক্ষেপণ সফল হয়েছে। চীনের এই অভিযানে কাঁধে ভর করে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিল পাকিস্তানও। চাঁদে প্রথম চন্দ্র উপগ্রহ পাঠালো তারা। চীনের অভিযানের সঙ্গেই সেই উপগ্রহ পাঠিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান চাঁদের দিকে যে কৃত্রিম উপগ্রহটি পাঠিয়েছে তার নাম আইকিউব কামার। এর আগে মহাকাশে পাকিস্তান বহু কৃত্রিম উপগ্রহ পাঠালেও চাঁদের উদ্দেশ্যে কোনো কৃত্রিম উপগ্রহ পাঠাতে পারেনি তারা। চীনের অভিযানের সঙ্গে এই প্রথম সেই বিশেষ ক্ষেত্রে খাতা করল পাকিস্তান। পাকিস্তানের ইনস্টিটিউট অফ স্পেস টেকনোলজি, দেশের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো এবং চীনের সাংহাই বিশ্ববিদ্যালয়ের সাথে হাত মিলিয়ে এই কৃত্রিম উপগ্রহটি তৈরি করেছে। এই উপগ্রহের প্রাথমিক লক্ষ্য চাঁদ কেন্দ্রিক বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তির উন্নয়ন এবং মহাকাশ সংক্রান্ত অনুসন্ধানে দেশের বিভিন্ন শিক্ষামূলক উদ্যোগকে ত্বরান্বিত করা। আইএসটির কোর কমিটির অন্যতম সদস্য খুররাম খুরশিদ জিওটিভিকে জানিয়েছেন, 5 দিনের মধ্যে চীনের অভিযানের সঙ্গে যাওয়া পাকিস্তানের আইকিউব কামার চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে। 3 থেকে 6 মাস পর্যন্ত সেখানেই থাকবে স্যাটেলাইটটি। চাঁদকে প্রদক্ষিণ করতে করতে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে, যা পাকিস্তানের মহাকাশ গবেষণার কাজে লাগবে। পাকিস্তান এর আগে চাঁদের কাছাকাছি কোনো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠায়নি, ফলে তাদের কাছে চাঁদের নিজস্ব কোনো ছবি নেই। এই অভিযানের মাধ্যমে পাকিস্তান তাদের চাঁদের নিজস্ব কিছু ছবি পাবে, যা তারা চাঁদ সংক্রান্ত গবেষণায় কাজে লাগাতে পারবে। চীনের চাঁদের কক্ষপথে পাকিস্তানের স্যাটেলাইটটিকে নামিয়ে দিয়ে চীনের চ্যাং-6 চলে যাবে আরও দূরে। তার লক্ষ্য চাঁদের দূরের প্রান্তে, অর্থাৎ যে অংশ পৃথিবী থেকে দেখা যায় না সেখানে পৌঁছানো। সেখানে নেমে চ্যাং-6 চাঁদের মাটি ও পাথর সংগ্রহ করে আনবে। এই ধরনের চন্দ্র অভিযান গোটা বিশ্বে এই প্রথম। চীনের অভিযানের সঙ্গে শুধু পাকিস্তান নয়, একাধিক দেশের পিলোট চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ফ্রান্স, ইতালি এবং সুইডেনের বৈজ্ঞানিক যন্ত্রপাতিও চাঁদে বহন করে নিয়ে যাচ্ছে চ্যাং-6। ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে তুরস্ক। গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয়কে কারণ হিসেবে উল্লেখ করে ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে তুরস্ক। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েল গাজায় বাধাহীন ও যথেষ্ট পরিমাণ ত্রাণ প্রবাহ অনুমতি না দেওয়া পর্যন্ত এই পদক্ষেপ বহাল থাকবে। দেশ দুটির মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $7 বিলিয়ন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এরদোগানকে স্বৈরশাসকের মতো আচরণের দায়ে অভিযুক্ত করেছেন। তিনি বলেন, তিনি মন্ত্রণালয়কে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন যে তুরস্কের সাথে বাণিজ্যের বিকল্প সন্ধান করতে, যাতে স্থানীয় উৎপাদন ও অন্য দেশ থেকে আমদানিতে জোর দেওয়া হবে। অন্যদিকে এক বিবৃতিতে তুরস্ক জানিয়েছে যে এই বাণিজ্য স্থগিত করার সিদ্ধান্ত সব ধরনের পণ্যের ক্ষেত্রে কার্যকর হবে। তুরস্ক কঠোরভাবে এবং সন্দেহাতীতভাবে নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন করবে যতদিন পর্যন্ত ইসরায়েল সরকার গাজায় বাধাহীন ও পর্যাপ্ত ত্রাণ প্রবাহের অনুমোদন না দেয়। বিবৃতিতে এই তথ্যটি বলা হয়েছে। 1949 সালে প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল তুরস্ক। তবে সাম্প্রতিক দশকগুলোতে দেশ দুটির মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে। গত 2 মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করেছে দেশটি। তুরস্ক বলছে, ইসরায়েল থেকে তুরস্কে আর কোনো পণ্য আসছে না এবং যাচ্ছেও না। যতদিন পর্যন্ত গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধ না হবে ততদিন এই সিদ্ধান্ত বহাল থাকবে। তুরস্কের এই সিদ্ধান্তে চরম বিপাকে পড়তে যাচ্ছে ইসরায়েল। তুরস্কে বাণিজ্য বন্ধের সিদ্ধান্তে 3 দিনের মাথায় এমন আভাস দিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ক্যালকালিস্ট। ক্যালকালিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের এই বাণিজ্য বয়কটের প্রভাব আগামী কয়েকদিনের মধ্যে ভুগতে শুরু করবে ইসরায়েল। তুরস্ক বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার পর ইসরায়েলি সরকার বেশ অবাক হয়েছে, কারণ তারা ভেবেছিল তুরস্ক বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিলেও এটি কখনো কার্যকর করবে না। কিন্তু তাদের অবাক করে দিয়ে এরদোগান এমন কঠিন একটি সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের কারণে ইসরায়েলের মৌলিক পণ্য, খাদ্যপণ্য, বাড়িঘরের দাম বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের বিকল্প বের করতে লম্বা সময় প্রয়োজন, সঙ্গে নতুন করে চুক্তিও করতে হবে। এমনকি বিকল্প কোনো দেশের সঙ্গে চুক্তি করলেও পণ্যের দাম বেশিই থাকবে। পণ্যের মূল্য বৃদ্ধির এই ভার সাধারণ ইসরায়েলিদেরকেই বহন করতে হবে, যারা যুদ্ধের কারণে ইতিমধ্যে আগের তুলনায় বেশি দাম দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনছেন। তুরস্কের বাণিজ্য নিষেধাজ্ঞার সবচেয়ে বড় প্রভাব পড়বে ইসরায়েলি নির্মাণ শিল্পের ওপর, সঙ্গে অটোমোবাইল খাতেও এটির প্রভাব পড়বে। নাইজারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে অবস্থান নিল রুশ সেনারা। নাইজারে মার্কিন সৈন্যদের নিয়ন্ত্রণে থাকা একটি বিমান ঘাঁটিতে রুশ সামরিক সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিমান ঘাঁটিটি রাজধানী নিয়ামির ডিউরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত। নাইজারের জান্তা সরকার দেশটির ক্ষমতা দখল করার পরপরই সে দেশ থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের সরে যেতে বলে এবং নিরাপত্তা বিষয়ে রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে। গত বছর অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী।
ক্ষমতা দখলের পরপরই জান্তা সরকার ওয়াশিংটনকে সে দেশে অবস্থান করা যুক্তরাষ্ট্রের প্রায় 1000 সেনা সরিয়ে নিতে বলে। পশ্চিম আফ্রিকার দেশগুলোতে মাথাচাড়া দিয়ে ওঠা জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে নাইজার ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ অংশীদার ছিল। জঙ্গিরা ওই অঞ্চলে হাজার হাজার মানুষকে হত্যা করেছে এবং বহু মানুষ প্রাণ বাঁচাতে নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, রুশ বাহিনী যুক্তরাষ্ট্রের সৈন্যদের সঙ্গে বিবাদে জড়াচ্ছে না, বরং তারা 101 বিমান ঘাঁটির অন্য একটি হ্যাঙ্গার ব্যবহার করছে। রাশিয়ার সামরিক বাহিনী নাইজারের 101 বিমান ঘাঁটিতে সেনা পাঠানোর এই সিদ্ধান্তের ফলে ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর দুই দেশের সেনা সদস্যরা সবচেয়ে বেশি কাছাকাছি অবস্থান করছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে চিরবৈরী দুই দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা বর্তমানে অনেক গুণ বেড়ে গেছে। নাইজারের জান্তা সরকার সে দেশের যুক্তরাষ্ট্রের সেনাদের আর দেখতে চাইছে না। এই অবস্থায় গত মাসে যুক্তরাষ্ট্র নাইজার থেকে তাদের সেনা প্রত্যাহার করে নিতে রাজি থাকার কথা জানায়, কিন্তু সেনা প্রত্যাহার কার্যক্রম এখনও শুরু হয়নি। যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা বলেন, পরিস্থিতি একদমই ভালো নয়, তবে স্বল্প সময়ের জন্য মানিয়ে নেওয়া যেতে পারে। এই বিষয়ে কথা বলতে বার্তা সংস্থা রয়টার্স থেকে ওয়াশিংটনে অবস্থিত নাইজার এবং রাশিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তারা মন্তব্য করতে রাজি হয়নি। 6 বছর আগে যুক্তরাষ্ট্র 10 কোটি মার্কিন ডলার খরচ করে নাইজারে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করে, যে ঘাঁটি পশ্চিম আফ্রিকায় জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের কৌশলগত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল। কিন্তু গত বছর সেনা অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের ক্ষমতায় পালাবদল ঘটলে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স উভয়ের সঙ্গে দেশটির সম্পর্কের অবনতি হয়।